অল্পের জন্য এবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন স্রোতকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে অঝরে রাস্তার ধারে বসে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে অপর প্রান্ত থেকে আসা একটা গাড়ি যখন স্রোতকে ধাক্কা দিয়ে চলে যায়, ঠিক সেই মুহূর্তে জনগণ যখন স্রোতকে ঘেরাও করে বলতে থাকে যে আহারে বেচারিটার ওপর দিয়ে গাড়িটা চাপা দিয়ে চলে গেল, না জানি বেচারিটা বাঁচে কিনা তারও নেই ঠিক। অন্যদিকে সার্থক লোক জড়ো হওয়ার দেখে যখন চমকে উঠে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে কোনো মতে আগের বারের মতো স্রোতের আবার কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো, আমি বরঞ্চ সেখানে গিয়ে একবার দেখি। অন্যদিকে লোক সরানোর পর যখন সার্থক স্রোতকে দেখতে পায়, ঠিক সেই সময় সার্থক দৌড়ে গিয়ে স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে স্রোত, স্রোত তুমি কথা বলছো না কেন? স্রোত তুমি কথা বলে, এর জন্যই আমি বারবার করে ভয় পাচ্ছিলাম যে তুমি না জানি নিজের কোনো এক বিপদ ডেকে আনো। আমি এই জিনিসটাই ভয় করছিলাম, আজকে এই জিনিসটাই হয়ে গেল অবশেষে। তুমি কিছুদিন আগে মাত্র অসুস্থতা থেকে উঠেছো, এখনই তোমার আবারও এরকম অ্যাক্সিডেন্টের কবলে পড়াটা কি খুব বেশি প্রয়োজন ছিল? তুমি কেন বুঝতে পারো না স্রোত? অন্যদিকে যখন স্রোতকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সার্থক অ্যাম্বুলেন্স কল করতে থাকে, ঠিক সেই সময়ে ও পথযাত্রীটা বলতে থাকে যে দাদা, একটা কাজ করুন, আপনি বরঞ্চ ওনাকে বাড়িতে নিয়ে যান, কারণ সেরকম কোনো চোট পেয়েছে বলে তো মনে হয় না, আর উনি তো সেন্সেই আছে, আপনি বরঞ্চ ওনাকে জিজ্ঞেস করুন। অন্যদিকে চোখ খোলা মাত্রই স্রোত যখন সার্থককে দেখতে পায়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, ভয় পাচ্ছিলেন যে আমি মরে গেলাম নাকি? আপনি একদম ঘাবড়াবেন না, কারণ এই যাত্রায় আমি আমার রায় দিদি ভাইয়ের মৃতদেহ না দেখা পর্যন্ত কোনো মতেই মরবো না। আর আমি এত তাড়াতাড়ি মরে যাবো সেটা কী করে আপনি ভেবে নিলেন বলুন তো? আমার তো রায় দিদি ভাইয়ের সেই যে ক্রিমিনালটা আছে না, যে কিনা আমার রায় দিদি ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে শাস্তি দিতে হবে। আর তাকে শাস্তি দেওয়ার জন্য হলেও তো আমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আমার জীবনের শেষ নিঃশ্বাস এত সহজে আমি ত্যাগ করবো না স্যার, আপনি এসব নিয়ে একদম ঘাবড়াবেন না। অন্যদিকে সার্থক স্রোতের মুখে চাপা দিয়ে বলতে থাকে যে একদম এরকম বাজে বাজে কথা মুখে বলবে না ভুলবশত। তুমি কি মনে করো বলো তো যে তুমি নিজে একাই শুধু রায় দিদি ভাইয়ের জন্য টেনশন করছো? স্রোত, তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে আজকে তোমার যদি কোনো কিছু হয়ে যেত, তাহলে তোমার গোটা পরিবারকে আমি কী জবাব দিতাম? তোমার মা তো জীবিত থাকা সত্ত্বেও মৃত্যু হয়ে যেত, কারণ তোমার মা তো এমনিতেই বিছানা ধরে বসে আছে, শুধুমাত্র রাই দিদিভাইকে হারিয়ে সে শোকে পাগল প্রায়। আর সেইখানে কিনা এখন আরও একটা মেয়েকে যদি তাকে হারাতে হতো, তাহলে তুমি একবার ভেবে দেখেছো যে তার কী অবস্থাটা হতো? আমার কথা তুমি নাই ভাবতে পারো, কারণ তুমি আমাকে ভালোবাসো না, সেটা আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি। কিন্তু তুমি তোমার পরিবারের কথা ভেবে হলো তো নিজের একটু হলেও খেয়াল রাখতে পারো। এতটা নিজের প্রতি কেন অবহেলা করছো বলো তো? আর তুমি কেন এবার সকালে বেলা কাউকে কোনো কিছু না জানি তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছো দুম করে? বলো তো তুমি কি চাওটা কি, বলো আমাকে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, একদম ঠিক আছে, আপনি আমার কথা একদম ভাববেন না। আমাকে সেরকমভাবে কোনো আঘাত করতে পারেনি। সেই গাড়িটা একটু সামান্য চোট লেগেছে, সেটা বাড়িতে গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে আমি পুলিশের উপরে ডিপেন্ডেন্ট হয়ে কোনো মতেই আমি হাতে হাত দিয়ে বসে থাকতে পারবো না। তার জন্য আমি নিজে থেকে রায় দিদিভাইকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু সেটার হলো কই বলুন? আমার কপালটা এতটাই পোড়া যে আমি অবশেষে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেলাম, আর ভাগ্যের জোরে আপনি আমাকে এসে বাঁচিয়ে নিলেন। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বুঝতে পারছো না যে এই শহরে যদি রায় দিদিভাই থেকেই থাকতো, তাহলে তো অবশ্যই পুলিশ কোনো না কোনোভাবে রায় দিদিভাইকে খুঁজে বার করতে পারতো, তাই না? যখন পুলিশে এত চেষ্টা করার পর রায় দিদিভাইয়ের কোনো খোঁজ করতে পারেনি, তাহলে নিশ্চয়ই রায় দিদিভাই শহরে নিয়ে অন্য কোথাও আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।